সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত ক্লাসে স্বাগত। আজ আমরা 2 নং অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা অবগত আছো যে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমাদের সরকারি নির্দেশনা। সরকারি নির্দেশনা মেনে আমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে এবং জমা দিতে হচ্ছে, এবং আমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করছি। আর এই অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের পরবর্তী ক্লাসে রেজাল্ট নির্ধারিত হবে। সো তোমরা বাসায় সবাই সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো লিখবে। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। ইতিপূর্বে তোমরা কভার পেজের সাথে একটি করে প্রশ্ন পেয়ে গিয়েছো। তোমরা সেই প্রশ্নটা হাতে নিয়ে দেখতে পারো, সেই সাথে খাতা এবং কলমও তোমরা নিতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো আমরা দেখি ছোট প্রশ্ন কি কি আছে। এখানে আমাদের 5টি ছোট প্রশ্ন আছে। কয়টি ছোট প্রশ্ন আছে? 5টি। আমি এখানে 2 ভাগে ভাগ করছি আর কি। এই ভাগে হচ্ছে আমাদের উত্তরটা লিখবো, আর এখানে আমি রাফটা তোমাদেরকে বুঝিয়ে দেব। যেমন হচ্ছে ক নম্বর। প্রথমে কি আছে আমাদের? ক নম্বর কি বলা আছে? দশমিক বিন্দুর ডান পাশের অঙ্কগুলো কিভাবে পড়ব? তাহলে দেখি আমরা একটা দশমিক বিন্দু দেখি, যেমন ছিল 5.37। আমরা এটাকে কিভাবে পড়তে হয়? এটাকে ভেঙে ভেঙে বা একটি একটি করে পড়তে হয়। ঠিক আছে কি? আমরা কি লিখবো? দশমিক বিন্দুর ডান পাশের অঙ্কগুলো, দেখো সবাই, দশমিক বিন্দুর ডান পাশে মুছে দিই। এখান থেকে রাখতে হবে ডান পাশের অঙ্কগুলো তবু একটি একটি করে পড়তে হয়। কি লিখবা? একটি একটি করে পড়তে হয়। তাহলে আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম। দশমিক বিন্দুর ডান পাশের অঙ্কগুলো একটি একটি করে পড়তে হয়। আমরা এখন এই ব্যাখ্যাটা একটু লিখবো। যেমন আমি বলছিলাম 5.37, তাহলে আমরা কি বলবো? মানে 5 এর পরে 37 লেখা আছে, আমরা কিন্তু দশমিকের পরে 37 পড়বো না। আমরা বলবো 5 দশমিক, এখানে বলবো 3, এখানে বলবো 7। অর্থাৎ কি? ভেঙে ভেঙে, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর একবার করে বলবো। যেমন এখানে 337 বলবে তা না। আবার যদি থাকে 3, এখানে দশমিকের পরে কত আছে? 375। কিন্তু আমরা যদি ভেঙে ভেঙে পড়ি বা একটি একটি করে পড়ি, তাহলে কি বলতে হবে? 5.375। তাহলে তোমার ব্যাপারটা বুঝতে পারছো? এরকম। আরেকটা আমি লিখি, আচ্ছা, আমরা এটাকে কিভাবে পড়ব? তাহলে আমরা পড়বো 25.2, 4, 6 এবং লাস্ট কত? 7। অর্থাৎ আমরা কি ভেঙে ভেঙে একটি একটি করে আমরা পড়ছি। সেজন্য আমরা লিখছি কি? দশমিক বিন্দুর ডান পাশের অঙ্কগুলো একটি একটি করে পড়তে হয়। তাহলে ব্যাপারটা বুঝছো? 25.2, 4, 6, 7। তাহলে ব্যাখ্যাটা আমাদের হয়ে গেল। এখন আমরা খ নম্বরে চলে যাই। কি বলছে? তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কি? অর্থাৎ কি, আমাদের কিন্তু কঠিন পদার্থ আছে, পদার্থ 3 প্রকার আছে না? সেরকম কঠিন পদার্থ, তরল পদার্থ এবং কি বায়বীয় পদার্থ। এখানে আমাদের বলছে তরল পদার্থ। তরল পদার্থ মানে কি? এখানে পানি হতে পারে, দুধ হতে পারে, তেল হতে পারে ইত্যাদি। এরকম জাতীয় যেসব তরল আছে সেগুলোকে মাপার বা পরিমাপের মূল এককটা কি আমাদের সেটাই জানতে চেয়েছে। তাহলে আমরা কি লিখবো? তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক লিটার। মূল একক কি লিখবো? লিটার লিখবো।
তোমরা ইচ্ছে করলে দেখতে পারো, দেখবা মানে আব্বু যখন তোমাদের বাজার করে এসে তেলের মধ্যে লেখা থাকে 1 লিটার 5 লিটার, ঠিক আছে না, এরকম দেখতে পারো। অথবা মানে যে আমাদের নারকেল তেল কিনি সেই বোতলটা তো তোমরা দেখতে পারো এত মিলি এরকম থাকে না, কিন্তু এটা ছিল মূল একক হচ্ছে আমাদের লিটার, ঠিক আছে। আমাদের এখানে বলা এরকম ব্যাখ্যার দরকার নেই। গ নম্বরে চলে যাচ্ছে আমরা। গ নম্বর কি আছে? একটি বর্গাকার জমির বাহু 12 কিমি, জমিটির বাহুগুলোর সমষ্টি কত? জমিগুলোর বাহুর সমষ্টি মানে এখানে পরিসীমা চাওয়া হয়েছে আর কি, বলা হয়েছে। তাহলে দেখো আমরা দেখি বর্গাকার, একটু আলোচনা করি রাফ। বর্গক্ষেত্রে কাকে বলে? বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণগুলো কি সমকোণ, তাহলে কি হবে সেটা বর্গক্ষেত্র। তাহলে এটা কি হলো? এটা 12, এটাও 12, এটাও 12 এবং এটাও 12। তাহলে আমরা 4টা 12 যোগ করতে পারি অথবা 4 দিয়ে গুণ করতে পারি, এরকম 12 12 12 12। তাহলে কি হলো? 2 4 6 8, আর এখানে সরি 8 বাংলায় 8 আর 4 হয়ে গেল, অথবা 4 12 48, অথবা কি হলো 4 12 48 হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো? বর্গাকার জমিটির বাহুগুলোর সমষ্টি। শুধু লিখবো আমরা জমিটির বাহুগুলোর সমষ্টি। কত? 48 কিমি, 48 কিলোমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম একটা অঙ্ক। ঘ নম্বর কি আছে আমাদের? আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র লেখো। তাহলে আমরা একটু আয়তক্ষেত্রটা এখানে একটু এঁকে দেখে নিই। আয়তক্ষেত্র হচ্ছে আমাদের বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে? সমান হবে, তাই না? আচ্ছা, এটা আমাদের সূত্র শিখলে হয়ে যায়, কিন্তু যারা 5 উঠবা বা 6 উঠার পরে তোমরা যারা ক্যাডেট কলেজে পরীক্ষা দিবে তাদের জন্য একটু বোঝা দরকার। দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের সংজ্ঞাটা কি? যে চতুর্ভুজের, অথবা সামগ্রিক বলতে পারে কেউ, যে চতুর্ভুজের কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। শুধুমাত্র কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, তাকে কি বলা হয়? আয়তক্ষেত্র বলা হয়। তাহলে এখন এই বাহু আর এই বাহুটা সমান, বিপরীত, একটা উপরে একটা নিচে, একটা পাশাপাশি, এই বাহু আর এই বাহুটা পরস্পর সমান। তাহলে এখানে কি হলো? এটা হচ্ছে দৈর্ঘ্য, বড় বাহুটার নাম কি? দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, আর এটার নাম কি? প্রস্থ। তাহলে এখন দেখি কিভাবে হলো। দৈর্ঘ্য 4 বাহু, আমরা দেখি পরিসীমা মানে 4 বাহু, দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ আবার দৈর্ঘ্য যোগ প্রস্থ, আবার এই দৈর্ঘ্য আছে না, দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুইটা প্রস্থ। তোমাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি? দেখো এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, তাহলে এই দুইটা দৈর্ঘ্য পাইছেন আমরা। আচ্ছা, আবার এটা প্রস্থ, এটা প্রস্থ, সুতরাং আমরা এটা একটা প্রস্থ পাচ্ছি, এটা একটা প্রস্থ পাচ্ছি। সুতরাং কি লেখা যেতে পারে? দুইটা দৈর্ঘ্য পেলাম না, 2 দৈর্ঘ্য যোগ 2টা প্রস্থ। সব জায়গাতে যেটা 2 আছে, তাহলে আমরা 2 কি করতে পারি? কমন নিতে পারি। তাহলে আমাদের সূত্রটা হবে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। প্রস্থ এখানে শুধু আমরা একক লিখতে পারি। একক জিনিসটা হচ্ছে এরকম, যদি মিটার থেকে আমরা মিটার লিখবো, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার লিখবো, ফুট থাকলে ফুট লিখবো। তাহলে আমরা কি লিখবো? ঘ নম্বরে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র ছিল 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, তাহলে আমরা সূত্র পেলাম 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। লেখার ক্ষেত্রে একটু লিখবা, এইগুলো তোমাদের জন্য বাধ্যতামূলক, এগুলো হচ্ছে তোমাদের বোঝার জন্য। আচ্ছা, লাস্ট কি আছে আমাদের? কোণের আকৃতি নির্ণয় করার জন্য আমরা কি ব্যবহার করতে হবে? বিষয় কোণ চিহ্ন দেখি আমরা একটু। দুইটি বাহুর একটি শীর্ষবিন্দু হলে সেটা কি? সেখানে একটা কোণ উৎপন্ন হয়। যেমন এটা একটা বিন্দু, তাই না? এটা একটা শীর্ষবিন্দু মনে করো, এই সাইড থেকে একটা আসলো আর এই সাইড থেকে একটা আসলো, তাই না? তাহলে এটা এখানে একটা কি হলো? একটা কোণ হলো না? এই কোণের পরিমাপ
এর জন্য আমরা আকৃতির মান কত, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, নাকি 30, নাকি 45, কত ডিগ্রি মান, এটা নিয়ে আমরা কি ব্যবহার করি, তাহলে লিখব আমরা ক্লাসটা এখানে লিখে দিচ্ছি আমরা। দেখো ও নম্বরটা তোমরা এখানে লিখে নাও। ও নম্বরটা কি লিখবো আমরা, লিখব কোণের আকৃতি নির্ণয়ের জন্য কোণের আকৃতি নির্ণয়ের জন্য আমরা চাঁদা ব্যবহার করি, আর কিচ্ছু না, শুধু কি লিখবো আমরা চাঁদা ব্যবহার করি, চাঁদা ব্যবহার দাঁড়িয়ে আমরা। ঠিক আছে, তাহলে আমাদের একটা ক্লাস শেষ হয়ে গেল। তোমরা বাসায় সবাই সুন্দর করে খাতা লিখবে, কারণ যত বেশি সুন্দর করে লিখবে আমরা তোমাদেরকে তত ভালোভাবে মূল্যায়ন করতে পারবো। চলে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আমাদের আগামী সেশনে মানে 2021 তোমরা যারা ক্লাস 4 থেকে 5 উঠবে তাদের ক্লাসটা আমাদের মানে প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে জানুয়ারি, এবং সেটা যদি স্কুল খুলে তাহলে আমরা কি করব, একদম ক্যাম্পাসে ক্লাস নেব। অন্যথায় আমরা কি করব, সেই এখনকার মতোই অনলাইন ভিত্তিক ক্লাস নেব, এবং তোমাদের আশা করি সেখানে আমরা ভালো জিনিস দিতে পারবো। আজ এই পর্যন্তই। চলে যাওয়ার আগে ছোট্ট কথা, সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো থিম ডায়লগ আছে তার মধ্যে আমরা উত্তম চরিত্র গঠনের দিকটি সর্বোচ্চ বিবেচনা রাখি। সো তোমরা উত্তম শিক্ষার্থী হওয়ার পাশাপাশি অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। খোদা হাফেজ।